আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশনের পাংচুয়েশন মার্ক সম্পর্কে জানব। পাংচুয়েশন মার্কসকে আমরা বাংলা ব্যাকরণে বিরাম চিহ্ন বলি। তো আজকের ক্লাস হচ্ছে পাংচুয়েশন মার্কসের উপরে। আজকের যে পাংচুয়েশন মার্কসগুলো আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো বারবার পরীক্ষার মধ্যে আসতেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা আলোচনা করব ইউজ অফ দ্য পাংচুয়েশন মার্কস ফুল স্টপ। যে এই যে সিম্বলটা আছে এটাকে আমরা বলি ফুল স্টপ। তো ফুল স্টপ কোথায় কোথায় বসে আমরা একটু দেখার চেষ্টা করি। এক নাম্বার, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ বাক্যের শেষে ফুল স্টপ বসে। তিন ধরনের বাক্য আমরা জানি, অর্থ অনুসারে বাক্য 5 প্রকার, তার মধ্যে এই 3 প্রকার বাক্যের শেষে ফুল স্টপ দিতে হয়। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় অর্থাৎ বর্ণনামূলক কোনো বাক্য হয় তার শেষে ফুল স্টপ। যদি ইম্পারেটিভ, আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধমূলক যদি কোনো বাক্য হয় সেক্ষেত্রে ফুল স্টপ। এবং অপটেটিভ, যেটি প্রার্থনামূলক বাক্য, প্রার্থনামূলক বাক্যের শেষেও আমরা ফুল স্টপ ব্যবহার করি। যেমন এক্সাম্পলে বলেছি আই এম আ স্টুডেন্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই ফুল স্টপ দিয়েছি। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর একটি ইম্পারেটিভ সেন্টেন্স, ফুল স্টপ দিয়েছি। মে আল্লাহ ব্লেস ইউ, এটি একটি অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনামূলক বাক্য, তাই তার শেষেও আমরা ফুল স্টপ দিয়েছি। দ্বিতীয় যে রুলসটি আছে, অ্যাব্রিভিয়েশন বা কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের পর ফুল স্টপ বসে। যেমন মাই ব্রাদার ইজ অ্যান এম এ মাস্টার্স অফ আর্টস। মাস্টার এর কারণে আমরা ফুল স্টপ ব্যবহার করেছি, শর্ট করার জন্য ফুল স্টপ ব্যবহার করেছি। আর্টস এর ক্ষেত্রেও পুরো আর্টস শব্দটাকে সংক্ষিপ্ত লিখে ফুল স্টপ ব্যবহার করেছি। অথবা মিস্টার, মিস্টারের পরে ফুল স্টপ, রহিম ইজ আ টিচার, মানে শব্দের সংক্ষিপ্ত রূপ লেখার জন্য আমরা ফুল স্টপ ব্যবহার করি। তবে মডার্ন ইংলিশে এই ব্যবহারটি বর্তমানে নেই। রুলস 2 তে আমরা জানবো যে ইউজ অফ পাংচুয়েশন মার্কস, কমা, অর্থাৎ বাক্যের কোথায় কোথায় কমা ব্যবহার করতে হয়, এবং এটি সবচেয়ে বেশি ব্যবহার করতে হয় আমাদের পরীক্ষায় যেগুলো আসে তার মধ্যে কমার ব্যবহারটা একটু বেশি চলে আসে। আমরা দেখি যে কোথায় কোথায় কমা ব্যবহার করতে হয়। যদি এক নাম্বার আমরা একটু খেয়াল করে দেখি যে একাধিক পার্ট অফ ওয়ার্ডস, পার্ট অফ ওয়ার্ড বা পেয়ার অফ ওয়ার্ডও আমরা বলতে পারি, জোড়া শব্দ থাকলে প্রত্যেক জোড়ার পর কমা বসে। যেমন পুয়ার অ্যান্ড রিচ, পুয়ার অ্যান্ড রিচ এটা জোড়া শব্দ, কমা দিয়েছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কমা দিয়েছি। তারপর হচ্ছে আর অল ইকুয়াল টু আল্লাহ। বুক অ্যান্ড খাতা, কমা দিয়েছি। পেন অ্যান্ড পেন্সিল, এখানেও কমা হইতো। তারপর হচ্ছে এভরিথিং আই বট। আবার 2 নম্বরে বলছি একই শব্দের পুনরাবৃত্তি ঘটলে প্রথমটির পর কমা ব্যবহার করতে হয়। আচ্ছা, যেমন দেখি ইউ আর স্ট্রং, স্ট্রং এনাফ টু ডু দিস ওয়ার্ক, অর্থাৎ এই শব্দের পুনরাবৃত্তি আমরা কেন করি? পুনরাবৃত্তি আমরা এই কারণে করি যে জোর প্রদান করার জন্য, বিষয়টাকে বেশি জোর প্রদান করার জন্য আমরা এই কাজ করি। তো যখন এইভাবে দেখবো পরপর একই যদি দুটা শব্দ একই ধরনের দুটি শব্দ আছে তখন একটির পরে আমরা কমা দিয়ে দিব। তারপর আমরা এখানে বলছি ইউ আর আ ট্যালেন্ট, ট্যালেন্ট ইন আন্ডারস্ট্যান্ডিং দিস লেসন। ওকে, রুলস যদি 3 তে আমরা দেখি যে একই পার্টস অফ স্পিচ এর 3 বা ততোধিক ওয়ার্ডকে কমা দিয়ে পৃথক করতে হয়, এবং শেষে যেটি থাকে সেই ওয়ার্ড দুটির মধ্যে অ্যান্ড বসাই দিলে হয়ে যায়। যেমন রহিম, করিম অ্যান্ড রাফি আর ফ্রেন্ডস। এখানে একই জাতীয় শব্দ আছে, তো 3টি নাউন আছে, রহিম আছে, করিম আছে অ্যান্ড রাফি আছে। তো এই শেষের দুটির মাঝখানে আমরা অ্যান্ড ব্যবহার করেছি এবং সামনেটা বলবে কমা দিয়েছি। এভাবে যদি আরো বেশি নাউন থাকতো তাহলে প্রত্যেকটার পরে আমরা কমা ব্যবহার করতাম এবং শুধুমাত্র শেষেরটির সামনে আমরা অ্যান্ড ব্যবহার করতাম। আচ্ছা, আমরা আরেকটু খেয়াল করে যদি দেখি যে কমারে আরো বেশ কিছু ব্যবহার আছে, এখানে কিছু দেখছি, এই ব্যবহারগুলো একটু আমরা জানবো। 4 নাম্বার ব্যবহার দেখবো ভার্বকে উজ্জ্ব রেখে অর্থ বারবার উল্লেখ, অর্থাৎ বারবার উল্লেখ না করে কমা ব্যবহার করতে হয়। ভার্বকে উজ্জ্ব রেখে, অর্থাৎ উজ্জ্ব বলতে ভার্বকে অদৃশ্য রাখে বা ভার্বকে না দেখিয়ে বারবার উল্লেখ না করে আমরা সেই জন্য আমরা কমা ব্যবহার করতে পারি। যেমন মাই ফাদার ইজ আ টিচার অ্যান্ড মাই মাদার, আমরা এখানে কমা ব্যবহার করেছি। আ হাউস ওয়াইফ, এখানে ইজ ছিল, এই ইজকে আমরা বারবার উল্লেখ না করে কমা দিয়ে আমরা ব্যবহার করতে পারি। 5 নাম্বার, অনেক সময় কিছু কনজাংশনের পরিবর্তে কমা ব্যবহার করা হয়। যেমন হি ওয়াজ হিন্দু, শি ইজ আ মুসলিম। অন দ্য আদার হ্যান্ড, আমরা এখানে আমরা অ্যান্ড শি ইজ আ মুসলিম, এই যে অ্যান্ড ব্যবহার না করে আমরা এখানে কমা ব্যবহার করেছি।
ভোকেটিভ কেস কোন সেন্টেন্সের প্রথমে থাকলে তারপরে কমা বসে, কিন্তু মধ্যে যদি থাকে তাহলে তার উভয় পাশে কমা বসাতে হয়, এবং যদি শেষে থাকে তাহলে তার পূর্বে কমা বসাতে হয়। তো ভোকেটিভ কেস কি? ভোকেটিভ কেস হচ্ছে কি সম্বোধনবাচক পদ। তো এই সম্বোধনবাচক পদ যদি বাক্যের শুরুতে থাকে তাহলে তারপরে কমা দিব, যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে উভয় পাশে কমা দিব, আর যদি বাক্যের শেষে থাকে তাহলে তার পূর্বে আমরা কমা দিব। যেমন টেল মি ইমরান, এখানে ইমরান ভোকেটিভ কেস, বাক্যের মাঝখানে আছে তাই উভয় পাশে কমা দিয়েছি। হাউ ক্যান আই হেল্প ইউ? দ্বিতীয় এক্সাম্পলে আমরা বলছি গিভ মি আ গ্লাস অফ ওয়াটার ইউষা। এই যে ইউষা নামটি ভোকেটিভ কেস হিসেবে ব্যবহার করা হয়েছে এবং বাক্যের শেষে আছে বিধায় তার পূর্বে আমরা কমা দিয়েছি। নাম্বার 7, কেস ইন অ্যাপোজিশন, এর পূর্বে এবং পরে কমা বসে। কেস ইন অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন, এটি আমরা নাউনের পজিশনে শিখেছিলাম। তো এখানে মিস্টার রহিম আ টিচার ইজ মাই আঙ্কেল। মিস্টার রহিম একটা নাউন শব্দ, এবং কোনো নাউন শব্দের পরে যদি এমন কোনো শব্দ বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তখন সেটিকে আমরা কেস ইন অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন বলি। আর এখানে এ টিচার নাউন ইন অ্যাপোজিশন বিধায় তার উভয় পাশে আমাদের কমা দেওয়ার প্রয়োজন হয়েছে। 8 নম্বর উদাহরণ যদি দেখি, ডেট, অ্যাড্রেস, প্লেস, নেম ইত্যাদি এলিমেন্ট গুলোকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করে থাকি। যেমন 26 মার্চ কমা দিয়ে আমরা বলছি 1971, 4 জুলাই কমা দিয়ে 1976, এইগুলোতে আমরা কমা ব্যবহার করি। 9 নম্বর যদি উদাহরণ নিয়মটা আমরা একটু দেখি, দেখবো যে বাক্যের শুরুতে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লোজ এর পরে কমা বসে। বাই দ্য বাই, এটা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বাই দ্য বাই হি ইজ রিয়ালি এ গুড ম্যান। আবার 10 নম্বর যদি উদাহরণটা দেখি, ডাইরেক্ট স্পিচের প্রিন্সিপাল ক্লোজ এর পরে কমা বসাতে হয়। ন্যারেশন যখন আমরা করছি তখন আমরা লক্ষ্য যদি করে দেখি যে আমাদের যে প্রিন্সিপাল ক্লোজ থাকে, যেটা ইনভার্টেড কমার বাইরে থাকে, এই প্রিন্সিপাল ক্লোজের পরে আমরা একটা কমা ব্যবহার করি। হি স্যাড টু মি, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, রিপোর্টের স্পিচ ইনভার্টেড কমার ভিতরে আছে। তো এই যে ইনভার্টেড কমার বাইরে আমরা এখানে কমা ব্যবহার করি। এগুলো ছিল ইউজ অফ পাংচুয়েশন মার্কস এন্ড কমা এর ব্যবহার। এবার আমরা আরো জানবো নোট অফ ইন্টারোগেশন সম্পর্কে বা কোশ্চেন মার্ক সম্পর্কে, কোথায় প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক ব্যবহার করতে হয়। ওকে, এখানে রুলস গুলো দেখার চেষ্টা করি। 1 নম্বর রুলস আছে সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ টেন্স অক্সিলারি দ্বারা কোনো বাক্য শুরু হলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হয়। টেন্স অক্সিলারি কোনগুলা? টু ডু ভার্ব, টু বি ভার্ব বা টু হ্যাভ ভার্ব, এগুলাকে আমরা বলছি টেন্স অক্সিলারি। ডু ইউ গো টু স্কুল, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। হ্যাভ ইউ ইটেন রাইস, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি। আর ইউ প্লেইং, আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি। সাহায্য ক্রিয়া যদি মুডালস অক্সিলারি দ্বারা বাক্য শুরু হয়, আবার মুডালস অক্সিলারি দ্বারাও যদি শুরু হয় তাহলে আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। যেমন ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি, ক্যান আছে মুডালস অক্সিলারি, আমরা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি। মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি। ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাহায্যকারী ক্রিয়া দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। আমরা জানি যে ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে 9টি। এই 9টি ওয়ার্ড কি কি? যে হু, হুম, হুজ, ওয়্যার, ওয়েন, ওয়াই এবং হাউ, এই 9টি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি বাক্য শুরু হয় এবং তারপরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে বাক্যের শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। যেমন হোয়াট আর ইউ ডুইং হিয়ার, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, এখানে প্রশ্নবোধক চিহ্ন। পরে হচ্ছে যে when do you go to school, এখানেও আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি। দেন নোট অফ এক্সক্লামেশন, নোট অফ এক্সক্লামেশন হচ্ছে কি বিস্ময়সূচক চিহ্ন। এই যে এই চিহ্নটা কি আমরা বাংলায় বলি বিস্ময়সূচক চিহ্ন। কোথায় কোথায় আমরা ব্যবহার করব? হর্ষ, বিষাদ, দুঃখ প্রভৃতি মনের ভাব বোঝাতে আমরা ওয়ার্ড বা সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করি বা ব্যবহার করতে হয়। অর্থাৎ মনের হঠাৎ কোনো আবেগ প্রকাশ করতে গেলে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেই ওয়ার্ডগুলোর পরে আমরা নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করি। যেমন হুররা, যখন আমরা আনন্দিত হই তখন আমরা এই সাউন্ডটা ব্যবহার করি বা হুররা শব্দটি ব্যবহার করি, তাই এরপরে আমরা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করব। হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। আবার হোয়াট এরপরে যদি এন বা হাউ এরপরে যদি অ্যাডজেক্টিভ থাকে তারপরে নাউন থাকে এবং ওই নাউনটির প্রোনাউন এবং শেষে যদি মেইন ভার্ব থাকে তাহলে বুঝতে হবে যে এটি একটি এক্সক্লামেটরি বাক্য, তাই তার শেষেও আমরা নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করব। উদাহরণস্বরূপ এখানে লিখেছি
হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ। ওয়ার্ডের পরে এ আসছে, তারপরে অ্যাডজেক্টিভ আসছে, নাউন আসছে। এই গার্লের প্রোনাউন আমরা শি ব্যবহার করেছি এবং শেষে ভার্ব, এবং তার শেষে একদম শেষে আমরা নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করেছি। অনুরূপভাবে হাউ বিউটিফুল গার্ল শি ইজ, হাউ বিউটিফুল গার্ল শি ইজ। দেন ইউজ অফ অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি ঊর্ধ্ব কমা বা কেউ কেউ এটাকে বিলোপ চিহ্ন বলে। হ্যাঁ, এটা অ্যাপোস্ট্রফি এর ব্যবহার এবার আমরা জানবো। তো অ্যাপোস্ট্রফির বেশ কিছু ব্যবহার আছে এবং এই ব্যবহারগুলো আমাদের জানা খুবই জরুরি, কারণ অনেক ক্ষেত্রেই আমাদেরকে এগুলা কাজে লাগবে এই পাংচুয়েশন মার্কসের। অ্যাপোস্ট্রফি একটি ছোট্ট বিরাম চিহ্ন হলেও ইংরেজি ভাষায় এর ব্যবহার বেশ গুরুত্বপূর্ণ। এটি মূলত দুই কাজে ব্যবহৃত হয়, সংক্ষিপ্ত রূপ দেখানোর জন্য। একটা কাজ হচ্ছে কি করার জন্য, যে সংক্ষিপ্ত রূপ দেখানোর জন্য। দুটি শব্দকে একত্রিত করে সংক্ষিপ্ত রূপ তৈরি করতে আমরা এটাকে ব্যবহার করি। যেমন এখানে লিখেছিলাম আমি আই অ্যাম, এটাকে সংক্ষিপ্ত করার জন্য আমরা ইউজ করছি আম। ক্যান নট, কান্ট, ইট ইজ, ইটস, দে আর, দে আর। এরকম ভাবে আমরা সংক্ষিপ্ততা, দুইটা শব্দকে সংক্ষিপ্ত করার জন্য আমরা এই চিহ্নটা বা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত, সংখ্যার দশককে সংক্ষিপ্ত করতে আমরা এই অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। যেমন আছে এখানে 1990s, আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে এই যে দশককে আমরা বিলোপ করেছি বা বিলুপ্ত করেছি। অধিকার বা সম্পর্ক দেখানোর জন্য আমরা বলছিলাম দুটি কাজে ব্যবহার হয়, একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ দেখানোর জন্য, আরেকটি হচ্ছে অধিকার বা সম্পর্ক দেখানোর জন্য। কোনো কিছুর মালিকানা বা সম্পর্ক নির্দেশ করতে আমরা ব্যবহার করে থাকি। যেমন বয়েস বুক, ছেলের বই, বয়েস বুক। চিলড্রেন্স টয়স, বাচ্চাদের খেলনা। এটা আমরা কি বুঝাচ্ছি, এখানে আমরা বুঝাচ্ছি যে কোনো কিছুর মালিকানা বা সম্পর্ক নির্দেশ করতে। আবার বিশেষ ক্ষেত্র আছে, বেশ কিছু বিশেষ ক্ষেত্রে আছে। যেমন বহুবচন শব্দে যার শেষে এস আছে, সেক্ষেত্রে শেষে অ্যাপোস্ট্রফিটা দিলেই হয়ে যায়। যেমন গার্লস ড্রেস, গার্লসটা প্লুরাল শব্দ, বিধায় এর শেষে অ্যাপোস্ট্রফি এস আর দেওয়ার দরকার নাই, শুধু অ্যাপোস্ট্রফি দিলেই মালিকানা তৈরি হয়ে যায়। মেয়েদের পোশাক। অনিয়মিত বহুবচন শব্দ, কিছু শব্দ আছে আমরা জানি সাধারণত বহুবচন শব্দগুলোর শেষে এস লাগায় বহুবচন করা হয়। যেমন আমরা পেনকে যদি প্লুরাল করতে চাই, বহুবচন করতে চাই, তাহলে পেন্স করতাম, কিন্তু ম্যানকে যখন আমরা প্লুরাল করতে যাব তখন ম্যানস বলতাম না, তখন মেন বলি। তো এগুলাকে আমরা বলি অনিয়মিত বহুবচন, ইরেগুলার প্লুরাল, যেগুলোর ভিতরে পরিবর্তন করা হয়। সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হয়। যেমন ম্যানস শুজ, পুরুষদের জুতা। একটি শব্দ দিয়ে একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। যেমন জন অ্যান্ড ম্যারিজ হাউস, বাড়িটা দুইজনকারী, হ্যাঁ দুইজনের বাড়ি, তাই এখানে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছি। জন ও মেরির বাড়ি, শুধু জন বা শুধু মেরির বাড়ি নয়। আবার কিছু সংক্ষিপ্ত ফর্মকে আমাদের জানতে হবে। যেমন আইড, এই যে আই যে এখানে অ্যাপোস্ট্রফি ডি আছে, এটা হচ্ছে আই উড। যদি আমরা খেয়াল করে দেখি যে আইডের পরে যদি ভার্ব ওয়ান থাকে তাহলে এটা উড, আর যদি ভার্ব থ্রি থাকে তাহলে আমরা কে বলবো আই হ্যাড। আইল যদি থাকে তাহলে আমরা এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে দিব, কারণ এখানে হচ্ছে আই উইল। আইল হচ্ছে কি আই উইল, যদি এরপর ভার্ব তো ওয়ান থাকবে, যদি না সবসময়ের জন্য এখানে ভার্ব ওয়ানই থাকবে। আই, এখানেও আইফটা কেমন হবে, আই ভি যদি থাকে তাহলে এখানে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে ভি দিব, আর এখানে ভি হচ্ছে হ্যাভ, এরপর ভার্ব থ্রি থাকে বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। ইটস, ইটস এর ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে এখানে অ্যাপোস্ট্রফি এস দিব, ইজ বা ইট হ্যাজ হয়। আর বিশেষ দ্রষ্টব্য হিসাবে আমাদের এখানে স্মরণ রাখতে হবে, যদি ইটস পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে আবার আমাদের অ্যাপোস্ট্রফি দিতে হবে না বা এরপরে অ্যাপোস্ট্রফি বসবে না। দেন আমরা জানবো ইউজ অফ সেমিক্লোন, সেমিক্লোন সম্পর্কে জানবো। সেমিকোলনের ক্ষেত্রে এক নাম্বার বলছি, কমা এর চেয়ে অধিক সময়ের বিরতির জন্য সেমিকোলন ব্যবহার করতে হয়। যে সময়টা প্রয়োজন হয় কমার ক্ষেত্রে দাঁড়ানোর, তার চেয়ে একটু বেশি সময় বিরতি দেওয়ার জন্য আমাদেরকে সেমিকমা বা সেমিকোলন ব্যবহার করতে হয়। আই ওয়েন দেয়ার, আই ওয়েন দেয়ার, আই ভিজিটেড অ্যারাউন্ড। আবার বলছি, উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, উই প্লেড ক্রিকেট। এই যে আমরা সেমিকোলন ব্যবহার করছি এখানে, এইগুলোতে তুলনামূলক অধিক সময় বিরতি দেওয়ার জন্য ব্যবহার করতে হয়। নাম্বার টু, কোনো ক্লোজ যদি অলসো, বিসাইডস, কনসিকুয়েন্টলি,
ফাদারমোর, হেন্স, হাউএভার, লাইকওয়াইজ, মোএভার ইত্যাদি ট্রানজিশনাল কানেক্টিভ দ্বারা যুক্ত হয়, তখন তাদের আগে সেমিকোলন বসাতে হয়। একটু যদি আমরা খেয়াল করে দেখি, হি ডিড নট স্টাডি হার্ড, দেয়ারফর, দেখছো এই যে দেয়ারফর শব্দটা চলে এসেছে, তাই আমরা এখানে সেমিকোলন ব্যবহার করেছি। দেয়ারফর হি ফেল্ট, দেয়ারফর হি ফেল্ট। আবার এখানে যদি খেয়াল করে দেখি, হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশনস, হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশন, সেমিকোলন ইউজ করেছি, yet he did not get the job, yet he did not get the job. Then use of inverted comma যেগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করি একটু জানবো আমরা। যে কোনো কিছু কোটেশন অর্থাৎ উদ্ধৃতি করার সময় ইনভার্টেড কমা ব্যবহার করতে হয় উদ্ধৃতি দেওয়ার জন্য। যেমন হোম কিপিং ইয়োস আর অলওয়েজ হোমলি, দে আর অলওয়েজ জাস্ট লাইক দ্য ফক্স ইন আ ওয়েল। এটা কোটেশন করার জন্য, এটা আমার গুরুত্ব দেওয়ার জন্য। পুরো প্যাসেজের মধ্যে এই বাক্যটাতে আমরা যদি দেখি যে গুরুত্ব দেওয়া হচ্ছে, দেন এটাকে আমাদের ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডাবল কোটেশন মার্ক আর এটা হচ্ছে সিঙ্গেল কোটেশন মার্ক। ডাবল কোটেশন মার্ক তো দেখলাম ব্যবহার এখানে একটা, একটু এখানে দেখি বাক্যের মধ্যে কোনো কিছুর উদ্ধৃতি হলে কোটেশন মার্কের ব্যবহৃত হয়। যেমন হি স্যাড, হি ইজ ইল, হি স্যাড টু মি, আই অ্যাম আ পুয়ার ম্যান। এখানেও কোটেশন মার্ক দেওয়া দরকার ছিল, মিসিং হয়ে গেছে, তাহলে এখানেও হবে কোটেশন মার্ক। কোনো নাম উদ্ধৃত করতে ইনভার্টেড কমা বা কোটেশন মার্কের আমরা ব্যবহার করে থাকি। কোনো নাম, যেমন বনফুল, এটা একটি বইয়ের নাম, ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ। হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। ওকে, এই যে বিষয়গুলি ছিল, এগুলো যদি আমরা একটু বারবার করার চেষ্টা করি, তো এগুলো থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সমাধানটা, আমরা সমাধানটা পেয়ে যাব। থ্যাংক ইউ।